চলো, এই আমাদের হোটেল ছিল কাটরাতে, প্রভাত প্যালেস। এখন সকাল 7:32, আমরা কাটরা থেকে শ্রীনগরের দিকে যাত্রা শুরু করছি। বাকি আপডেট আমি রাস্তায় চলতে চলতে তোমাদের দিচ্ছি। এখন বেরোই, একটু হাই রোডে উঠি, দেন আবার কানেক্ট করছি। আমরা কাটরা থেকে বেরিয়ে গেলাম, জাস্ট বেরোলাম। বাকি তোমাদের আপডেট, এই দুদিনে আমরা কি করেছি, মানে সেরকমভাবে শ্যুট করতে পারিনি, করার মতো কন্ডিশনেও ছিলাম না, তো সেটার আপডেটটা নিয়েই এবার আমি তোমাদের সাথে কথা বলছি। RFID কার্ড করার জন্যে কাটরা বাস স্ট্যান্ড যেখানে রয়েছে সেখান থেকে RFID কার্ড হচ্ছে, সেখানে আমরা চলে যাই। কাটরা বাস স্ট্যান্ডেতে দাঁড়িয়ে জাস্ট একটু ব্রেকফাস্টও করে নিই, কারণ সকালবেলা সেরকম কিছু না খেয়েই এসেছিলাম জম্মু থেকে। তো ব্রেকফাস্ট করে নিয়ে কাটরা বাস স্ট্যান্ডের পার্কিং থেকে আমি গাড়িটা বার করলাম। গাড়িটা সঙ্গে সঙ্গে রেস ছাড়া বন্ধ হয়ে গেল। এবার বুঝতেই পারছো, পাহাড়ি রাস্তা, সেখানে যদি রেস ঠিকমতো না নেয় তাহলে মানে গাড়িটা চলবে কী করে বা ঢালের মধ্যে উঠবে কী করে। এই কাটরায় প্রচণ্ড গরম, মানে আমাদের কলকাতার থেকে কোনো দিকে কম নয়, এতটাই গরম বেশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। AC রুম নিতে হয়েছিল। এমনকি প্রচণ্ড গরমের মধ্যে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকার জন্য আমি ভাবলাম হয়তো গাড়িটা গরম হয়ে গেছে, তার জন্য হয়তো গাড়িটা এরকম স্টার্ট নিচ্ছে না। তো আমার কাছে আমাদের ওখানে একজন গ্যারেজ মেকানিকের নাম্বার ছিল কলকাতার, তাকে কল করলাম। তো সেও বললো যে দেখ, অনেকক্ষণ চালিয়ে এসছিস, হতে পারে গরম হয়ে গেছে, একটু রেস্ট নে, একটুখানি গাড়িটাকে কুল কর, গাড়িটার রেডিয়েটারে পারলে একটুখানি জল টল দে। তো আমিও তাই করলাম, দাঁড়িয়ে থাকলাম 15 মিনিট 20 মিনিট, গাড়িটা একটু কুল করলাম, জল ফলও দিলাম গাড়িটার রেডিয়েটারে, ইঞ্জিনটা একটু ঠান্ডা হতে দিলাম, কিন্তু প্রবলেম মিটলো না। তো এবার আমার তো পুরো মানে জাস্ট স্টার্ট ডে, যেদিনকে আমি জাস্ট রাইডিং স্টার্ট করলাম সেদিনকেই গাড়িটায় প্রবলেম। 15 মিনিট 20 মিনিট 25 মিনিট ধরে আমি অনেক কিছু ট্রাই করলাম, কোনো কিছুতেই হলো না। তারপর লোকাল লোক বললো নিচের দিকে মিস্ত্রি পেয়ে যাবেন, ওখানে চলে যান। তো আমি নিচে এলাম মিস্ত্রির কাছে। তো মিস্ত্রি দেখে প্রথমে আমায় চেক করে বললো যে আপনার ফুয়েল পাম্পে প্রবলেম হচ্ছে। FI ইঞ্জিনেতে ফুয়েল পাম্পে যদি প্রবলেম চলে আসে, গাড়ির কিন্তু প্রচুর খরচাপাতি বেরিয়ে যায়। তো আমি বললাম দেখুন দাদা, আপনি একটুখানি চেক করুন কি হয়েছে। তো উনি ফুয়েল পাম্পটা খুলতে গিয়ে যখন ট্যাঙ্কিটা নামালো, দেখলো ট্যাঙ্কির মধ্যে একটা আস্ত বড়, মানে গামছার অর্ধেক এতটা বড় সাইজের একটা কাপড় ঢুকে পড়ে রয়েছে। আমি তো জাস্ট স্টান্ট যে কি করে এই ট্যাঙ্কির মধ্যে একটা বড় কাপড়, নোংরা কাপড় চলে এলো। তারপর আমার মাথায় ক্লিক করলো, আমি যখন গাড়িটা পার্সেল করছিলাম তখন ওখানকার একটা লেবার পুরো তেলটা তো পাইপ দিয়ে বার করে নিয়েছে। আমি এমনি কম তেল নিয়েই গেছিলাম শিয়ালদায়, তবু ওরা যেটুকুনি বাকি 1-1.5 লিটার ছিল সেটা ওরা বার করে নিয়েছে। বার করে নেওয়ার পর ওরা কাপড় দিয়ে ঘষে ঘষে ট্যাঙ্কটাকে ড্রাই করছিল। এবার আমাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কি কাজটা করছে, ঠিক মতো করছে কিনা। সেই সময় রেলের যে আধিকারিক ছিল, যে আমাকে পার্সেলটা বুকিং করছিল, সে আমায় ডাকলো জাস্ট যে পেপারটায় সাইন করে দিয়ে যান। তো আমি জাস্ট সাইন করতে গেছি, আর তার মধ্যেই ও কি করেছে, যে লেবারটা মুছছিল সে মনে হয় কাপড়টা ওর ভেতরে ট্যাঙ্কির ভেতরেই ঢুকিয়ে ফেলে দিয়েছে। গাড়ি লোড করে পুরো শিয়ালদা থেকে জম্মু চলে এসেছি। 11 তারিখ সকালবেলা যখন আমি বেরোচ্ছি তখন আমি তেলও ভরালাম 1000 টাকার। এইবার কি হয়েছে, ওই যে কাপড়টা ছিল সেটা তো একটা মানে পোছাপুছি করার কাপড়, নোংরা একেবারে। আমার পেট্রোলের মধ্যে পুরোটা নোংরাটা ডায়ালুট হয়ে গিয়ে পুরো ফুয়েল পাম্পটা জাম করে দিল। এই জন্য প্রবলেম হচ্ছিল। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগলো প্রবলেমটা সর্ট আউট করতে। এরকম ইন্টেরিয়ার জায়গায় এরকম প্রবলেম হলে লোকাল মিস্ত্রি ছাড়া কেউ তোমায় বাঁচাতে পারবে না, এটা মাথায় রেখো। কারণ এরকম ধরনের প্রবলেম নতুন গাড়িতে মানে ভাবাই যায় না। কিন্তু দেখো, কাপড় যদি এরকম ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দেয়, তা আবার নোংরা কাপড়, তাহলে তো যত দামি গাড়িই তুমি নিয়ে ব্যবহার করো তোমার কিন্তু প্রবলেম হবে। FI ইঞ্জিনের মধ্যে যদি ফুয়েল পাম্পের মধ্যে একটুও ডাস্ট বা নোংরা ঢুকে গেল, তাহলে কিন্তু ফুয়েল পাম্প করা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ যদি গাড়ি ফুয়েল পাম্প হয়ে যায়, তাহলে কিন্তু গাড়ি তো তোমার রেস নেবে না, রেস ছাড়বে, যেটা হচ্ছিল আমার। তো যাই হোক, এটাই ছিল আপডেট। তো যার জন্য এইসব প্রবলেমের মধ্যে ফাঁসার জন্য আমি আর তখন ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। পরশু দিনকে 11 তারিখ আমরা রাত্রিবেলা যেরকম প্ল্যানিং ছিল, 8:30 নাগাদ আমরা যাত্রা স্টার্ট করেছিলাম। হেঁটে হেঁটে বৈষ্ণোদেবী উঠেছি, আর পরের দিন সকালবেলা প্রায় 11:30-12টার সময় আমরা বৈষ্ণোদেবী থেকে ফিরে এসেছি। এখন আর গাড়িতে কোনো ইস্যু নেই, ভগবানের আশীর্বাদেতে ইস্যুটা সলভ হয়ে গেছে, মা বৈষ্ণোদেবীর আশীর্বাদেতে। আর তোমরা প্রে করো যেন আর কোনো ইস্যু না হয় থ্রু আউট দ্য ট্যুরেতে। আমরা যেন মানে যেটুকুনি প্ল্যান করে এসেছি অ্যাটলিস্ট তার পুরোটাই কভার করতে পারি। আমরা প্রায় NH44 কানেক্টরে এসে গেছি। কালকে রাতে আমি ফুয়েল আপ করে রেখেছিলাম পুরো ফুল ট্যাঙ্কি, তাই জন্য আজকে সকালে যখন বেরোলাম আমার আর ফুয়েল আপ করতে হলো না। যাই হোক, NH44 এর মধ্যে কিন্তু প্রচুর
পেট্রোল পাম্প পেয়ে যাবে তোমরা। ওই জায়গাটায় মা বৈষ্ণোদেবীর মন্দির। জানি না গোপ্রো কতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছে, আর তোমাদেরকে আমি দেখাতে পারছি। এই পাহাড়টাই হচ্ছে বৈষ্ণোদেবীর পাহাড়। মধ্যিখানে অর্ধকুমারী দেখা যাচ্ছে, ওই সাদা রঙের বিল্ডিং গুলো, আর উপরে রয়েছে মা বৈষ্ণোদেবীর মন্দির। একটু চায় ব্রেক নিয়েছিলাম। এই ভাইয়া যে দোকানটায় চা খেলাম, জাস্ট অসাধারণ চা বানিয়েছে, এবারে ঘন দুধের চা। আমরা এখন উধমপুর থেকে 10-12 কিলোমিটারের মতো আগে আছি। আর একটা আপডেট দেওয়া ছিল, গুগল ম্যাপের মধ্যে ডিস্টেন্স ভুল দেখাচ্ছে। কাটরা থেকে দেখাচ্ছিল 215-20 কিলোমিটার, কিন্তু তার থেকে বেশি ডিস্টেন্স। অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে গিয়ে এখান থেকে প্রায় এখনো 240 থেকে 45 কিলোমিটার বাকি। তাহলে কাটরা থেকে 250-র ওপর, প্রায় 260 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে শ্রীনগরে। আমরা উধমপুর চলে এসেছি। সামনে আর 50 কিলোমিটারে পত্নীটপ বলে একটা জায়গা আসবে। রাস্তার মধ্যে প্রচুর হেয়ার পিন বেন্ড রয়েছে, ঠিক আছে। তো যখন আমি লিন করছি গাড়িটা, এত হাওয়া দিচ্ছে কাশ্মীর ভ্যালিতে যে গাড়ি পুরো কাঁপছে, জানো তো। আর লিন ছাড়া তুমি এই রাস্তায় কাটাতে পারবে না, কারণ আমি মোটামুটি ধরে নাও এই রাস্তাতে 50-60 চালাচ্ছি, এটাই এখানকার অ্যাভারেজ স্পিড। তো লিন করতে হবে, কারণ গাড়িতে ওয়েট রয়েছে পেছনের মধ্যে, গাড়ি লিন করতে হচ্ছে। আর এত হাওয়া দিচ্ছে গাড়ি কাঁপছে রীতিমতো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলেতে প্রবেশ করছি, এন্টার করছি। এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টানেল সিচুয়েটেড ইন জম্মু টু শ্রীনগর হাইওয়ে। দেখো জাস্ট কি সুন্দর টানেলটা। দেখো, আমি তো সিকিমেও গাড়ি চালিয়েছি বা দার্জিলিং ডিস্ট্রিক্টেও গাড়ি চালিয়েছি, আর এখানেও গাড়ি চালাচ্ছি। এখানে কিন্তু অতটা ট্রাফিক রুলস পুরো থ্রু আউট জম্মুর মধ্যে আমি দেখলাম না খুব একটা। মানে কেউ ডিসিপ্লিন ওয়েতে কিন্তু গাড়ি চালায় না, যে যেদিক দিয়ে পারছে রং ওয়েতে চলে আসছে, কোনো ইন্ডিকেটার ছাড়া ডান দিক বাঁ দিক যেদিকে পাচ্ছে যাচ্ছে। আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এই খাতটা দেখার পর আমার ঘুম উড়ে গেছে। রাস্তার অবস্থা বন্ধুরা এদিকে ভালো না। বানিহাল পর্যন্ত, মানে শ্যামাপ্রসাদ টানেল থেকে বানিহাল পর্যন্ত পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এবং খুব অবস্থা খারাপ। রেলওয়ে ট্র্যাকটা কানেক্ট করার জন্য প্রচুর টানেল বানানো হচ্ছে, যার জন্য অবস্থা খারাপ।
এখানে একদম ডাল লেকের সামনে মিড রেসিডেন্সি বলে এই হোটেলটা আমি নিয়েছি। চলো এবার বেরিয়ে বাকি ডিটেলস তোমাদের বলছি। শ্রীনগর থেকে বেরোচ্ছি একটু সাইট সিনের জন্যে। টাইম আপডেট এখন 4টে বাজে পুরো ঘড়ির কাঁটায়। আর এই যে আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়েই ডাল লেক, জাস্ট অসাধারণ জায়গায় হোটেলটা পেয়ে গেছি। আগে থেকে দেখে রেখেছিলাম, এখানেই নেওয়ার ইচ্ছেটাও ছিল, আর ভাগ্যটাও সাথ দিয়ে দিয়েছে যে একেবারে ডাল লেকের সামনেই, মানে উইদিন 10 মিটার্স এই যে ডাল লেক। শিকারা হাউস বোট, আমাদের সেই প্রিয় ডাল লেক।